মিটি কার্টুন হাউস। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আহ! কিরে ঋতিকা, এখনো কাজ করছিস? বাড়ি যাবি না? ও তোমরা? হ্যাঁ যাবো তো, এবারে উঠবো। আরে, ম্যাডামের ঘরে তো এখনো আলো জ্বলছে দেখছি। ম্যাডাম এখনো আছেন অফিসে? তাই তো, ম্যাডামের ঘরে এখনো আলো জ্বলছে। ম্যাডাম এখনো অফিসে আছেন? এবার বাড়ি যাবেন কি করে? হ্যাঁ, ম্যাডামকে তো আবার ওই ভুতুরে বাড়ির পাশের রাস্তাটা দিয়ে যেতে হয়। আজ একে অমাবস্যার রাত। ম্যাডাম এত রাত করছেন কেন? চল তো একবার গিয়ে দেখি। আসতে পারি ম্যাডাম? ও তোমরা? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো। ম্যাডাম, আপনি আজকে এত রাত অবধি অফিসে আছেন, বাড়ি যাবেন না? না না, বাড়ি তো যাব। আসলে কয়েকটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই একটু লেট হয়ে গেছে। এবারেই বেরোবো আর কি। তোমরাও তো এখনো বেরোনি দেখছি। ম্যাডাম, আপনার বাড়ি ওই দত্তপাড়া দিয়ে যেতে হয় তো? হ্যাঁ, ওই দত্তপাড়া দিয়ে যেতে হয়, তবে ওটা আমার বাড়ি নয়। ওখানে আমি একটা মেসে থাকি। কেন বলো তো? ম্যাডাম, আজকে তো অমাবস্যা। আজকে এত রাতে ওই দত্তপাড়া দিয়ে আপনার একা একা যাওয়াটা ঠিক হবে না। কি ব্যাপার বলো তো ঋতব্রত, হঠাৎ এসব কথা আমাকে বলছো? আসলে ম্যাডাম, দত্তপাড়ার পাশেই না একটা ভুতুরে বাড়ি আছে। তাই আজকে এত রাতে আপনার একা একা যাওয়াটা ঠিক হবে না। তাই আমরা আপনাকে বারণ করছিলাম। আরে অনিমেষ, আজকে এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়েও তোমরা এসবে বিশ্বাস করো? ছি ছি, এইসব তোমাদের কাছ থেকে আশা করিনি। ওসব কিচ্ছু হবে না, আমি ঠিক বাড়ি চলে যাব। না ম্যাডাম, আপনাকে আমরা একা যেতে দেবো না। তার চেয়ে চলুন, আমরা সবাই মিলেই যাই। সে কি কথা? তোমরা সবাই মিলে ওখানে গিয়ে কি করবে? না ম্যাম, আসলে ঋতব্রতর বাড়িও তো দত্তপাড়া দিয়ে যেতে হয়। তাই এত রাত হয়ে গেছে বলে ও ঠিক করেছিল অনিমেষের বাড়িতে থাকবে। কিন্তু আপনিও যখন এত রাতে ওখান দিয়ে যাবেন, তাই আমরা সবাই মিলেই বরং আপনার সাথে যাই। তোমাদের যা ইচ্ছা তাই করো, তবে আমার কিন্তু বেরোতে এখনো মিনিট 5-10 সময় লাগবে। ঠিক আছে ম্যাডাম, আমরা বাইরে অপেক্ষা করছি আপনার জন্য। আমি পিয়ালি, কলকাতায় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। কোম্পানি এই গ্রামে এসে একটা ব্রাঞ্চ খুলেছে। একজন এক্সপিরিয়েন্স কাউকে পাঠাতে চেয়েছিল, আর আমারই নাম পড়লো এখানে আসার। অগত্যা ঋতিকা, অনিমেষ আর ঋতব্রত আমার প্রজেক্টের টিম মেম্বার। ওরা যে কি এত ভূতের ভয় পায় বুঝি না। ভূতের ভয়তে আমাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে।
তবে হ্যাঁ, একটা কথা বলতেই হবে, আজকে রাস্তা যেন বড্ড শুনশান। আসলে অমাবস্যা বলেই হয়তো, এরা আছে বলে মনে একটু ভরসা পাচ্ছি। ঋতিকা আমার স্কুটিতে আছে, আর ঋতব্রত অনিমেষকে বাইকে নিয়েছে। আর মিনিট পাঁচেকের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব। ঋতিকাকে ভাবছি আজকে রাতটা আমার বাড়িতেই থেকে যেতে বলি। আমরা চারজন পথে চলছিলাম, হঠাৎ একটা নেকড়ের আওয়াজ পেলাম। পিছন ঘুরে তাকিয়ে দেখি একটা নেকড়ে বাঘ আমাদের দিকে লোলুব্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ম্যাডাম দেখুন, সামনে নেকড়ে। এখানে আর এক মুহূর্ত দাঁড়ানো নয়, তাড়াতাড়ি চলো। একটা পুরো বাড়ি সামনে দেখতে পেয়ে আমি দাঁড়িয়ে গেলাম। পিছন দিকে তাকিয়ে দেখি সেই নেকড়েটা আমাদের পিছু পিছু এসেছে, আর এখনো সে একইভাবে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। একে ম্যাডাম দাঁড়িয়ে গেলেন কেন? চলুন তাড়াতাড়ি চলুন। আমরা বরং এই বাড়িটায় কিছুক্ষণের জন্য আশ্রয় নিই। এই নেকড়েটা চলে গেলে তারপর আমরা যাব। ম্যাডাম, আপনার কি মাথা খারাপ হয়েছে? এটাই তো সেই ভুতুরে বাড়ি, এখানে একদম যাবেন না। এখানে যে যায় সে আর বেঁচে বেরোতে পারে না। অনিমেষ, এখন এসব আজগুবি গল্প করার সময় নয়। তোমরা যদি বাইরে দাঁড়িয়ে থাকতে চাও তো দাঁড়িয়ে থাকো, আমি ভেতরে যাচ্ছি। ওরা দুজন আমাকে আটকানোর অনেক চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত লাভ হবে না বুঝতে পেরে আমার সাথেই ভেতরে গেল। ভেতরে যাওয়ার পর হঠাৎ ঋতিকা বলে উঠল, সবাই ডান দিকে চলো, ডান দিকে একটা ঘর আছে, ওখানে আমরা কিছুক্ষণ বসতে পারবো। এই ঋতিকা, তুই জানলি কি করে এসব? এখানে তুই আগে কখনো এসেছিস নাকি? ঋতিকা অনিমেষের কথায় কোনো উত্তরই দিল না। আমরা তিনজনও ঋতিকার পিছু পিছু সেই ঘরের দিকে যেতে লাগলাম। ঋতিকা আমাদের তিনজনকে নিয়ে একটা ঘরের ভেতর ঢুকলো, কিন্তু এ কি, ঘরে ঢোকার সাথে সাথে দরজাটা বন্ধ হয়ে গেল কি করে? এই আকস্মিক ঘটনায় আমরা তিনজনই খুব ভয় পেয়ে গেলাম, কিন্তু ঋতিকার দিকে তাকিয়ে দেখি ও একটু ভয় পায়নি। এসব যেন ওর কাছে খুব ন্যাচারাল ঘটনা। এরপরই ঘরে হঠাৎ আলো জ্বলে উঠল, ঘর আলোয় আলোকিত হয়ে গেল। তারপরে দেখলাম ঘরের মাঝখানে একটা যজ্ঞকুণ্ড চলে এলো, তাতে আবার হঠাৎ করে আগুন জ্বলে উঠল। হঠাৎ লক্ষ্য করলাম এইসব ঘটনা ঘটছে যখন ঋতিকা ওই যজ্ঞকুণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। যজ্ঞকুণ্ডে দাউ দাউ করে আগুন জ্বলছে, ঋতিকা সেই দিকে এগোচ্ছে। হঠাৎ দেখলাম ঋতিকা দাঁড়িয়ে গেল। কি, তারপরও হাওয়ায় কেমন ভাবে ভাসতে লাগলো, ভাসতে ভাসতে এগিয়ে যাচ্ছে। এসব ঘটনা দেখে আমি একেবারে যেন পাথরের মতো দাঁড়িয়ে রইলাম, নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছি। হঠাৎ দেখলাম অনিমেষ ঋতিকার সামনে গিয়ে এক ঝটকা মেরে ঋতিকাকে মাটিতে ফেলে দিল। ঋতিকাকে ফেলে দেওয়ার সাথে সাথে দেখলাম ঘরটা আবার অন্ধকার হয়ে গেল, সামনে অগ্নিকুণ্ড, আগুন সব উধাও। হঠাৎ দেখলাম অনিমেষ ঋতিকাকে কাঁধের ওপর তুলে নিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আর ঠিক তখনই, ম্যাডাম চলুন, এখানে আর এক মুহূর্ত দাঁড়ানো যাবে না, দাঁড়ালে আমরা কেউ আর বেঁচে ফিরতে পারবো না। কোনো রকমে ওই ভুতুরে বাড়ি থেকে বেরিয়ে আমরা বাইক আর স্কুটিতে দৌড়তে লাগলাম। এইভাবে বেশ খানিকক্ষণ যাওয়ার পর হঠাৎ পিছন থেকে অনিমেষের গলা পেলাম, ম্যাডাম, সামনের বাড়িটার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ুন। কি হলো অনিমেষ, এখানে দাঁড়িয়ে পড়লে কেন? ম্যাডাম, শুনেছি এটা একজন বৈদ্যের বাড়ি। এই বৈদ্যেরই পূর্বপুরুষরা ওই জমিদার বাড়ির বৈদ্য ছিল।
এখানে গেলে রীতিকাকে হয়তো সুস্থ করে তোলা যাবে। অনিমেষের কথার উপর আমি আর কোনো কথা বললাম না। আমার জন্যই তো আজকে রীতিকার এই অবস্থা। অনিমেষ তো আমায় বারণ করেছিল, কিন্তু ওদের কথা আমি শুনিনি। চুপচাপ ওদের সাথে ওই বাড়িতে গেলাম। কে কে বাইরে আওয়াজ করছে? ঠাকুমা, বড় বিপদে পড়ে এসেছি, আমাদের একটু সাহায্য করুন। তোমরা সবাই ভেতরে এসো, ভেতরে এসে যা বলার বলবে। এ কি বাছা, তোমার কাঁধে ওই মেয়েটা কে? ও আমাদের বন্ধু ঠাকুমা। আমরা ভুল করে একটা নেকড়ের তাড়া খেয়ে ওই ভুতুরে জমিদার বাড়িতে ঢুকে পড়েছিলাম, আর তারপরই ও এরকম হয়ে গেছে। বুঝেছি বাছা, বুঝেছি। আর কিচ্ছু বলতে হবে না, তোমরা খুব বাঁচা বেঁচেছ। ওকে ওই বিছানায় গিয়ে শুইয়ে দাও। ঘরে যে বৃদ্ধ ভদ্রলোক ছিলেন, তিনি দেখলাম রীতিকার মাথায় কী সব জড়িবুটি দিয়ে দিলেন। ভয় নেই বাচ্চারা, ওই বাড়ি থেকে যখন বেরিয়ে আসতে পেরেছ, আর কোনো ভয় নেই। তবে একটা কথা মনে রেখো, ওই বাড়ির সামনে বা ওই বাড়ির কাছাকাছি তোমরা ভুলেও যেও না কিন্তু, তাহলে আর বাঁচতে পারবে না। ওই কাপালিকের ওপর অভিশাপ আছে, ও কোনো দিনও ওই বাড়ি ছেড়ে বেরোতে পারবে না। কি বলছেন আমরা কিচ্ছু বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলুন না। তাহলে শোনো বাচ্চারা, প্রায় 100 বছর আগের ঘটনা। এই গ্রামের জমিদার ছিলেন নিহার রঞ্জন মুখুজ্জে। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। গরিবের দুঃখে তিনি তার পাশে গিয়ে দাঁড়াতেন। তার একটা মাত্র মেয়ে ছিল, তার নাম ছিল নিহারিকা। সবাই তাকে খুকি বলতো। সে কি মিষ্টি মেয়ে, শ্বশুর মশাইয়ের মুখে শুনেছিলাম সবাই তাকে খুব ভালোবাসতো। কিন্তু গ্রামে ছিল এক কাপালি, তার নজরে পড়ল খুকির ওপর। সে খুকিকে বলে দিতে চেয়েছিল। অনেক চেষ্টা করেও কাপালি খুকিকে নিয়ে যেতে পারেনি। শেষে একদিন হলো কি, কাপালি জমিদার বাড়িতে ঢুকে পড়ল খুকিকে নিয়ে যাওয়ার জন্য। জমিদার মশাইও তককে তককে ছিলেন, লাঠিয়াল নিয়ে খুকিকে পাহারা দিচ্ছিলেন। যেই না এসেছে ওই কাপালি, লাঠিয়াল দিয়ে মেরে মেরে ওই কাপালিকে মেরে ফেলেন জমিদার মশাই। তবে কাপালিক বলে গেছিল সে আবার আসবে, সে
খুকিকে নিয়ে যাবে। এই জন্মে নয় তো অন্য কোনো জন্মে খুকিকে আগুনে পুড়িয়ে মারবে। শুনেছি যখন কাপালিক মারা যায় তখন নাকি ওই ঘরে জমিদার মশাইয়ের পুরোহিত মশাইও ছিলেন। তিনি কাপালিককে অভিশাপ দিয়েছিলেন ওই ঘর ছেড়ে কাপালিক কোনো দিনও বেরোতে পারবে না। তারপর অবশ্য জমিদার মশাই লোক লস্কর সবাইকে নিয়ে ওই বাড়ি ছেড়ে চলে যান। তারপর খুকির আর কোনো বিপদ হয়নি। তবে প্রায় শোনা যায় যে ওই বাড়ির আশেপাশে একটা নেকড়েকে দেখা যায়, যে ওই নেকড়েকে ভয় পেয়ে ওই বাড়িতে ঢোকে সে আর বেঁচে বেরোতে পারে না। কিন্তু সেই খুকির সাথে রীতিকার কি সম্পর্ক? বাপ ঠাকুরদার কাছে আমরা নিহারিকার একটা ছবি দেখেছিলাম। এই তোমার বন্ধু রীতিকাকে দেখতে হুবহু তারই মতো। আমার মনে হয় তোমাদের বন্ধু রীতিকাই আগের কোনো জন্মে নিহারিকা ছিল, তাই তোমরা আজ ওই বাড়িতে গিয়েছিলে। বাচ্চারা, তোমাদের এত ভয় পেতে হবে না। তোমরা কাল সকালে এই গ্রাম ছেড়ে চলে যেও, না হলে কিন্তু ঘোর বিপদ আছে। এইসব ঘটনা শুনে আমরা তিনজনে খুব ভয় পেয়ে গেছিলাম। ঠিক তখনই রীতিকা চোখ মেলে তাকালো। এরপর আমরা চারজনের কেউই আর রিস্ক নেওয়ার সাহস করিনি। চারজনই আমরা বাইরে থেকে এসে এখানে ভাড়া বাড়িতে ছিলাম, তাই নিজেদের জামাপত্র প্যাক করে পরের দিন সকালে ট্রেনে বাড়ির পথে রওনা দিলাম। জানি না কোম্পানিকে গিয়ে কি বলবো, কি করে নিজেদের আবার অন্য জায়গায় ট্রান্সফার করাবো। দেখা যাক কি হয়। আপাতত সবাই সশরীরে নিজেদের বাড়িতে তো গিয়ে পৌঁছই।